আসসালামু আলাইকুম। আমরা গত দুটো ভিডিওতে বাংলার যে দুটো আর কি আউটলাইন দেবার চেষ্টা করেছিলাম, সেখানে ছিল হচ্ছে বাংলা ব্যাকরণের যে 30 মার্কস বিসিএস রিটেনের 200-র মধ্যে যে 30 এবং গ্রন্থ সমালোচনার যে 15। আমরা গত দুইটা ভিডিওতে এই দুইটা বিষয় নিয়ে আর কি কথাবার্তা বলেছি, কিছুটা হচ্ছে সাজেশনস এবং আউটলাইন দেওয়ার চেষ্টা করেছি। আজকে বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা হচ্ছে বাংলা সাহিত্য। তো এটা নিয়ে কিছু আর কি কথাবার্তা বলবো। এটার মার্কস 30। সাধারণত আগের বিসিএসগুলোতে দেখা যেত যে 10টা কোশ্চেন্স আসতো, তো সেখান থেকে হচ্ছে 30 মার্কস থাকতো, প্রত্যেকটা কোশ্চেনের মার্ক 3 থাকতো। মোটামুটি 41 পর্যন্ত অপশান দেওয়া হতো অনেক ক্ষেত্রে, যে 12টা থেকে 10টা এই ধরনের। বাট 43 থেকে আর অপশান না, 10টার মধ্যে 10টাই, 43 44 থেকে আর কি কোনো অপশান ছিল না এটাতে। আর 45 থেকে তো টোটাল আমরা জানি যে কোনো সাবজেক্টের কোনো কোশ্চেনই কোনো অপশান ছিল না। তো এখানে হচ্ছে 45 আরেকটা চেঞ্জ আসছে, যে 10টার জায়গায় 5টা করে কোশ্চেন দিয়েছে, তো সেখানে মার্কস দিয়েছে হচ্ছে 6। তো যার কারণে বাংলা সাহিত্যর যে লেখাটা আগে যে একটু সুপারফিশিয়ালভাবে লিখলেও অনেক সময় পার পাওয়া যেত, বাট বর্তমান কোশ্চেন প্যাটার্নে একটু ডিপ থেকে আর কি আলোচনাটা করতে হবে। তো এই ব্যাপারটাতেই সাহিত্যের যে 30 মার্কস, এই ব্যাপারটা টোটাল কভার করার চেষ্টা থাকবে আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক কথাবার্তা আমাদের। আচ্ছা, সাহিত্যের সিলেবাস অনেক বড় দেখে আসলে ভয় পাওয়ার কিছু নাই। এখানে যে আপনারা যে প্রিলি পাস করে আসছেন বা প্রিলিতে যে সাহিত্য রিলেটেড এত কোশ্চেন্স পড়ছেন বা এত কিছু পড়া লাগে, মানে প্রিলির 20 মার্কের জন্য, তো প্রিলিতে যারা সাহিত্য মোটামুটিভাবেও 50-60% যারা কভার করছেন এই যে প্রিলির সাহিত্যটা, তারা মোটামুটি বাংলা সাহিত্যের যে রিটেন পার্টে 30 মার্ক, এখানে আপনাদের অলরেডি ধরে নেন যে 60 থেকে 70% প্রিপারেশন কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, নতুন করে পড়ার মতো এই 30 মার্কের জন্য রিটেনের আলাদা করে কোনো কিছুই নাই, আলাদা কোনো হাতি ঘোড়া মারতে হবে না। আপনার ওই প্রিলির যে পড়াটা, প্রিলির যে বেসিকটা, প্রিলির যে বেসটা, ওইটা দিয়েই আপনি 60 থেকে 70% অ্যান্সার করে আসতে পারবেন মোটামুটিভাবে। বাট বাকি থাকে কি, বাকি যে আপনার 30 থেকে 40%, এখন এই জায়গাতে আরেকটু ইমপ্রুভ করার জন্য কিছু কিছু জায়গাতে আপনি জোর দিতে পারেন বা একটু ঘষা মাজা করতে পারেন। তো সেই জায়গাগুলো কি হইতে পারে? তো সেটার মধ্যে হচ্ছে প্রথমেই আপনার যে একটা যে কোনো ডাইজেস্ট থেকে যেটা করতে পারেন, যে অ্যাসুরেন্স ডাইজেস্টটাই হচ্ছে রিটেনের জন্য বেশি আর কি বাজারে প্রচলিত। তো সেখান থেকে অ্যাসুরেন্স থেকে আপনি হচ্ছে যে অ্যাসুরেন্সের যে কোশ্চেন্সগুলো আছে, সম্ভবত বাংলা সাহিত্যের জন্য সর্বোচ্চ হলো 20 থেকে 30 পেজ, এর বেশি কিন্তু নাই। ডাইজেস্টে আপনি দেখবেন যে মানে জাস্ট একদম জিস্ট যে জিনিসগুলো, যেগুলো না দেখলেই না সেরকম আছে 20 থেকে 30 পেজের মতন। তো আপনি সেটা আগে হচ্ছে পড়ে নেবেন, একবার থেকে দুইবার রিডিং দিবেন, সর্বোচ্চ এটাতে 3-4 ঘন্টা সময় লাগতে পারে আর কি সর্বোচ্চ। তো অ্যাসুরেন্স ডাইজেস্ট থেকে এই যে পুরা বাংলা সাহিত্যটা আপনি যখন খুব অল্প সময়ে রিডিং দিয়ে শেষ করতে পারবেন, তখন একটা কিন্তু আপনার কনফিডেন্স বিল্ড আপ করে যাবে। বা বাংলা সাহিত্য রিডিং দেওয়ার ফলে আপনার দেখবেন যে আপনি মোটামুটি কোশ্চেনগুলোর উত্তরের ক্ষেত্রে আপনার লেখার মানটাও বাড়বে, যেহেতু আপনি অলরেডি 20-30 পেজের টোটাল বাংলা সাহিত্যটা জিস্ট আকারে রিডিং দিয়ে ফেলছেন। তো এটা আপনার ফার্স্টেই হচ্ছে কনফিডেন্স বিল্ড করতে অনেক হেল্প করবে। তো এইটার পরে যেটা করতে পারেন সাহিত্যের 30 মার্কসের জন্য, এরপরে হচ্ছে আপনি যে কোনো একটা বই থেকে, যে কোনো গাইড থেকে, অ্যাসুরেন্স হোক বা হচ্ছে শিকড় হোক বা অগ্রদূত হোক, যার কাছে যেটাই আছে, আপনি হচ্ছে 35 যে রিটেন, 35 থেকে আমাদের লাস্ট রিটেন 45, এই যে রিটেনের যে কোশ্চেন্সগুলা মোটামুটি অন অ্যারাউন্ড হচ্ছে 100 থেকে 130টা কোশ্চেন্স মোটামুটি। এটা আপনি সলভ করার পরে, বা এটা হচ্ছে মোটামুটি সবগুলো কোশ্চেন্স রিডিং দেওয়ার পরে একটা অটোমেটিক আইডিয়া জেনারেট করে যাবে, এবং এই উত্তরগুলোর মধ্যেই আপনি পরবর্তী আপনার 46 বিসিএসে যে কোশ্চেন্সগুলো আসবে বা পরবর্তী রিটেনে যে কোশ্চেন্সগুলো আসবে, এই অ্যান্সারগুলোর মধ্যে থেকে লিখে দিয়ে আসতে পারবেন। হুবহু কমনের তো দরকার নাই, বিসিএস হুবহু কমনের জায়গাও না। বিসিএস জাস্ট আপনার একটা আইডিয়া জেনারেট করে ওই আইডিয়া থেকে আপনার ক্রিয়েটিভিটি দিয়ে আপনাকে লিখে আসতে হবে। তো এটার জন্য আপনার এই 35 থেকে 45 বিসিএসের যে প্রিভিয়াস যে কোশ্চেন্সগুলো আছে, সেগুলোর অ্যান্সারগুলো সুন্দরভাবে 2 থেকে 3 বার রিডিং দিয়ে রাখতে হবে। এটার জন্য হয়তো বা আপনার রিডিং দিতে এগেন ধরলাম 2-3 বা 4 ঘন্টার সময় এরকম হয়তো বা লাগতে পারে, বাট এই কাজটা করতে হবে আর কি, সেকেন্ড কাজ আর কি, ডাইজেস্ট পড়ার পরে। তো এরপরে আমরা যেটা করতে পারি, মোটামুটি এখানেই আমাদের 80% অ্যাভব প্রিপারেশন হয়ে যাবে সাহিত্যের জন্য। সরি, একটা অ্যাড এসেছিল, এই অ্যাপটা আসলে মাঝে মাঝে অ্যাড চলে আসে।
আচ্ছা, আমরা এরপরে যেটা করতে পারি যে আমরা মোটামুটি তো প্রিপারেশন 80% মতো নিয়ে ফেললাম। এখন আমাদের বাংলা সাহিত্যের রাইটার অনেক, বলতে গেলে দেখা যাচ্ছে যে 150 জনের মতো রাইটার আমাদেরকে পড়তে হয়। বাট আমরা 150 জন রাইটার পড়বো না, আমরা সিলেক্টিভভাবে স্পেসিফিক ওয়েতে মোটামুটি অল্প কিছু রাইটার সিলেক্ট করব। তার মধ্যে আমি যদি ক্যাটাগরি ওয়াইজ বলি, আমরা হচ্ছে আর প্রথমে আসি হচ্ছে প্রাচীন মধ্যযুগ। এটা খুব বেশি সময় লাগবে না, হ্যাঁ, প্রাচীন প্লাস মধ্যযুগ। এখান থেকে আমরা এটা চেষ্টা করব হচ্ছে শিকড় বইটা থেকেই পড়ার, কারণ ওইখানে এটা ডিটেলস আছে, একটু সময় লাগবে এটা পড়তে। বাট প্রাচীন মধ্যযুগ থেকে যেহেতু আপনার 10টা থেকে 10টা যখন কোশ্চেন হইতো, 3টা বা 4টা কোশ্চেন কিন্তু চলে আসতো। এখন যেহেতু 5টা কোশ্চেন, সো এখান থেকে একটা বা সর্বোচ্চ 2টা কোশ্চেন আসতে পারে। বাট আসলেও কিন্তু এখানে কোশ্চেনগুলো খুব রিপিট হয়। যেমন চর্যাপদ থেকে কিন্তু বলা যায় চর্যাপদের যে নিম্নবর্গীয় মানুষ তাদের পরিচয়, বা চর্যাপদের সমাজ ব্যবস্থা, বা হচ্ছে চর্যাপদের হচ্ছে নারীদের অবস্থান তুলে ধরুন, এই জিনিসগুলোই কিন্তু ঘুরে ফিরে আসে। সেখানে পড়া খুব বেশি নাই, জাস্ট নিজের একটা নোট করে সাজায় রাখতে হবে, এবং চর্যাপদের কিছু উক্তি, কিছু কোটেশনস, এইগুলো হচ্ছে আলাদা করে লিখে রাখতে হবে, যাতে করে দেখা যাচ্ছে চর্যাপদ রিলেটেড কোশ্চেনে এই উক্তিগুলা, এই কোটেশনগুলা দিয়ে দেওয়া যায়। তো এটা গেল প্রাচীন আর মধ্যযুগ সম্পর্কে। মোটামুটি আমরা এই যে 1-2টা কোশ্চেন্স কমন পাবো, এই জায়গাটা আমরা মোটামুটি পুরোটাই একটু ভালো মতোই আর কি পড়ার ট্রাই করব, কারণ এইখান থেকে দেখা যাচ্ছে আপনার একটা কোশ্চেনে 6 মার্ক থাকলে আপনি এখান থেকে ইজিলি কিন্তু 5 তুলতে পারবেন যদি এটা ভালো মতো পড়েন। তো এটা একটা অনেক মার্ক, হিউজ মার্ক। যদি 4ও তুলতে পারেন তাও এটা অনেক মার্ক, ঠিক আছে? তো এইটা আমরা পড়বো। তারপরে হচ্ছে সেকেন্ডেই আসবো। আমাদের সেকেন্ড আমরা যাকে টার্গেট করব, অবশ্যই হয়তো বুঝতে পারছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্লাস হচ্ছে আমরা হচ্ছে নজরুল। এই দুইজন থেকে কিন্তু কোশ্চেন থাকবেই। হ্যাঁ, আমি হচ্ছে 10টা যে কোশ্চেন্স সেটার প্রেক্ষিতে আলোচনা করি, কারণ 5 জনের ক্ষেত্রে আলোচনা করলে এটা একটু বলাটা মুশকিল হবে, 5 জনের ক্ষেত্রে ডিস্ট্রিবিউট করাটা মুশকিল হবে। বাট 5 জন 5টা কোশ্চেনের ক্ষেত্রেও রবীন্দ্রনাথ নজরুল থাকবেই, বা যে কোনো একজন অবশ্যই থাকবে। তো 10টা কোশ্চেনের মধ্যে আমরা আগে কি পাইতাম, যে রবীন্দ্রনাথ প্লাস নজরুল থেকে মোটামুটি 2 থেকে 3টা কোশ্চেন কিন্তু হতো। প্রাচীন মধ্যযুগ থেকে দেখেন আপনি যদি 3টা ধরেন, আর রবীন্দ্রনাথ নজরুল থেকে যদি 3টা ধরেন, তাহলে কিন্তু 6টা কোশ্চেন, মানে আপনার 10টা কোশ্চেনের মধ্যে 6টা কোশ্চেনই কিন্তু আপনি পেয়ে গেলেন এইটুকু জাস্ট পড়ার মধ্যে, রবীন্দ্রনাথ নজরুল এবং প্রাচীন আর মধ্যযুগ, ঠিক আছে? তো এইটার পরে আপনার পড়ার খুব বেশি নাই। আপনি আর কয়েকটা রাইটার বলতে হচ্ছে কিছু বস পাবলিকদের পড়া আপনার পড়তে হবে। যেমন বস পাবলিক বলতে হচ্ছে আমি বলি যে বঙ্কিম, হ্যাঁ, ইনি একজন হচ্ছে বস পাবলিক। তারপরে হচ্ছে মাইকেল মধুসূদন, ইনি আরেকটা বস পাবলিক। এনাদের সম্পর্কে, এনাদের কোশ্চেন্সগুলো আর কি ডিটেলস একটু জানতে হবে। তারপরে ঈশ্বরচন্দ্র, ইনি আরেকটা বস পাবলিক, এনাদের সম্পর্কেও একটু ডিটেলস জানতে হবে, ঠিক আছে? এইখান থেকে মোটামুটি আমরা 2টা কোশ্চেন্স, 10টা যে কোশ্চেন্স থাকতো, হ্যাঁ, 2টা কোশ্চেন মোটামুটি পাই, বা কম করে হলেও একটা কোশ্চেনে 3 জন পড়লে একটা কোশ্চেন্স কমন থাকেই, ঠিক আছে? তো এই 3টা রাইটার গেল। আর এরপরে হচ্ছে সেম ধারার 3 জন রাইটার আমি এখানে বলবো। এরপরের যে ক্যাটাগরিটা, সেখানে প্রথমে আসবে হচ্ছে মানিক, বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ ঔপন্যাসিক যাকে ধরা হয় বা বলা হয়, এটা একটা। তারপরে হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কিন্তু আমাদের গ্রন্থ সমালোচনার জন্য ইম্পর্টেন্ট, যে স্পেসিফিক রাইটার দিয়ে যে প্যাটার্নটা শুরু হয়েছে। তো সেখানে বলা যেতে পারে যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের যে কোনো একটা গ্রন্থের গ্রন্থ সমালোচনা, সেখানে কবি, হ্যাঁ, বা হচ্ছে হাসুলি বাকের উপকথা, যে ক্লাসিকগুলো আছে এইগুলার সম্পর্কে একটু জানা রাখলে ভালো আর কি। তারাশঙ্করের যে কবির যে বিখ্যাত উক্তি, জীবন এত ছোট কেনে। আচ্ছা, তারাশঙ্কর। আরেকজনের কথা বলবো, সেটা হচ্ছে বিভূতিভূষণ, ঠিক আছে? এই তিনজন থেকেও আপনি একটা বা 2টা কোশ্চেন পেতে পারেন, ঠিক আছে? কারণ এইদেরকে কিন্তু পিএসসি বলেন আর যাই বলেন সবাই টার্গেট করে, এবং এদের লেখাগুলোর মান একটু অন্য ধাঁচের, অন্য লেভেলের আর কি। তো এই 3জনকে সেম ক্যাটাগরিতে এই জন্যই রাখছি। সো এই 3জন সম্পর্কে আপনি এই ডিটেলস পড়ে নেবেন, মানে আপনার ওই বাকি যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড কাজ যেগুলো বললাম ওইটার পরে এই 3জন সম্পর্কে ডিটেলস একটু দেখে নেবেন। আচ্ছা, এরপরের যে রাইটারের নাম বলবো, সরি, আবারও একটা বিজ্ঞাপন চলে এসেছিল। আচ্ছা, এর পরের রাইটার হচ্ছে শামসুর রহমান। হ্যাঁ, শামসুর রহমান সম্পর্কে জানবেন, এটা প্রিলি রিটেন সব ক্ষেত্রেই কাজে লাগবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে সেম ক্যাটাগরিতেই অনেকটা হচ্ছে সৈয়দ শামসুল হক।
সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক এনার সম্পর্কে জানতে হবে। তারপরে হচ্ছে আমাদের চিলেকোঠার সেপাইয়ের যে রাইটার আখতারুজ্জামান ইলিয়াস, ইলিয়াস সম্পর্কেও হচ্ছে আমাদের ওনার যে রেইনকোট, জাল স্বপ্ন, স্বপ্নের জাল, তারপরে খোয়াবনামা, এই উপন্যাসগুলো সম্পর্কে একটু দেখে রাখতে হবে। আচ্ছা, বা আখতারুজ্জামান ইলিয়াসের হচ্ছে গল্পের বৈশিষ্ট্য, হ্যাঁ, তার গল্পের ধারাটা কী ধারা নিয়ে বা কী বিষয় তার গল্পের মধ্যে থাকে, তার গল্পের মধ্যে থেকে কী প্রকাশ পায়। কারণ আখতারুজ্জামান ইলিয়াস বাংলা সাহিত্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে, তো তাকে আর কি আমাদেরকে আলাদা করে একটু পড়তেই হবে। আচ্ছা, তিনজনের কথা বললাম, এখানে হচ্ছে আরেকজন হচ্ছে লাল সালুর ঔপন্যাসিক সৈয়দ ওয়ালিউল্লাহ। হ্যাঁ, এই চারজন এই ক্যাটাগরিতে রাখছি, এই ক্যাটাগরিটাও পড়তে হবে। সৈয়দ ওয়ালিউল্লাহ। আচ্ছা, এখন আর রাইটার মোটামুটি কমপ্লিট। এর বাইরেও হচ্ছে আপনি যদি চান যে বেগম রোকেয়া সম্পর্কে, জসিমউদ্দিন সম্পর্কে দেখে রাখতে পারেন, এটা একটা গেল। আরেকটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক যে গল্প উপন্যাসগুলো আছে, হ্যাঁ, মুক্তিযুদ্ধ বিষয়ক আলাদাই একটা ক্যাটাগরি করা থাকে, তো সেই রিলেটেড কিছু হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক হচ্ছে উপন্যাসটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে আসে, বা যে কোনো সাহিত্য বা বাংলা সাহিত্যে মুক্তিযুদ্ধের ব্যাপার স্যাপারগুলো এইটা আর কি আসে। তো এটা খুব বেশি পড়া দরকার নাই, জাস্ট বাংলা সাহিত্যে মুক্তিযুদ্ধের কয়েকটা উপন্যাস, কয়েকটা কাব্যনাট্য বা কয়েকটা কবিতা, এটা নিয়ে এক পেজের মধ্যে একটা নোট করে ফেললেই কিন্তু হবে। হ্যাঁ, মুক্তিযুদ্ধ বিষয়ক যেটা আছে এই যে ক্যাটাগরিটা। আর এরপরে হচ্ছে লালন শাহ বা লালন গীতি। আমার কাছে মনে হয় যেটা যে কোনো সময় যে কোনো বিসিএসে চলে আসবে, যে লালন শাহর গান সম্পর্কে কিছু লিখুন, বা লালন গীতির যে আধ্যাত্মিকতা আছে এটা সম্পর্কে কিছু। এটা হচ্ছে শিকড় বইটাতেই পাবেন, শিকড় বইটাতে এটা আছে। যে যেমন 43 বিসিএসে সম্ভবত আসছিল শাহ আব্দুল করিমের গান। তো এরকম অনেক সময় গান চলে আসে, যে হাসন রাজার গান বা লালন গীতি, এই জিনিসগুলো কিন্তু ফোকাস করে। সো এটা দিয়ে কিন্তু একটা কোশ্চেন হয়ে যেতে পারে যে কোনো সময়, তো এইটা একটু আলাদা করে ইম্পর্টেন্স দিয়ে দেখে রাখতে হবে। আচ্ছা, এই মোটামুটি গেল যে স্পেসিফিক যে রাইটারের কথা বললাম, আমরা খুবই একটা শর্ট লিস্ট করে দেওয়ার ট্রাই করছি। আর এর বাইরে হচ্ছে আরেকটা খুব ইম্পর্টেন্ট, যে পঞ্চপাণ্ডব, যে বাংলা সাহিত্যের যে পঞ্চপাণ্ডব, যারা হচ্ছে রবীন্দ্র বৃত্তের বাইরে যে একটা নিজেদের নিজস্বতা দিয়ে একটা ধারা, ইউনিক একটা ধারা তৈরি করতে চেয়েছিল, হ্যাঁ, যেমন জীবনানন্দ দাশ, বুদ্ধদেব বসু, সুধীন্দ্রনাথ দত্ত, এনারা, অমিয় চক্রবর্তী, তো এনাদের সম্পর্কে, পঞ্চপাণ্ডবদের সম্পর্কে, বিশেষ করে জীবনানন্দ দাশ সম্পর্কে একটু ডিটেলসেই আর কি জানতে হবে। কল্লোল গোষ্ঠীটাও কিন্তু এই পঞ্চপাণ্ডবদের রিলেটেড। কল্লোল গোষ্ঠী মানে এই পঞ্চপাণ্ডবদের কিন্তু এই কল্লোল পত্রিকা থেকেই কিন্তু শুরু, মানে পঞ্চপাণ্ডবদের সাহিত্যের যে ধারাটা এটা। তো কল্লোল গোষ্ঠী বা কল্লোল নামকরণটা বোধহয় দিয়েছিল অচিন্ত কুমার সেনগুপ্ত, যাকে আমরা নিহারিকা দেবী হিসেবেই জানি। তো এই কল্লোল গোষ্ঠী আর পঞ্চপাণ্ডবটা একটু লিঙ্ক করে পড়বেন, আর এদের মধ্যে হচ্ছে জীবনানন্দ দাশকে স্পেশাল একটা ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে। এই আর কি মোটামুটি সাহিত্যের যে রাইটার্স বা যাদের ক্যাটাগরি করে দিলাম, এই ক্যাটাগরি ওয়াইজ সবগুলা যদি কভার করতে পারেন, মোটামুটি বলা যায় যে আপনার সাহিত্যের প্রিপারেশন কমপ্লিট। এর বাইরে হচ্ছে কিছু পত্রিকা সম্পর্কে অনেক সময় একটু জানা দরকার হয়। এটা প্রিলির পড়ায় আর কি, বেসিক্যালি প্রিলি থেকেই এটা পারা যায়। বিশেষ করে যেমন শনিবারের চিঠি পত্রিকা, হ্যাঁ, এটা কিন্তু প্রিলিতে বারবার আসতেছে, যে কোনো সময় রিটেনে দিয়ে দিতে পারে, যে শনিবারের চিঠি, যেটা সজনীকান্ত দাশের। তো শনিবারের চিঠি পত্রিকা সম্পর্কে একটু জেনে রাখা দরকার। আর কিছু ক্লাসিক উপন্যাস, যেমন হচ্ছে আগুন পাখি উপন্যাস, তারপরে হচ্ছে 23 নম্বর তৈলচিত্র আলাউদ্দিন আল আজাদের যে উপন্যাসটা, মানে মনস্তাত্ত্বিক বিশ্লেষণমূলক। তারপরে হচ্ছে সতীনাথ ভাদুরীর যে ঢোড়ায় চরিত মানুষ, বা হচ্ছে সূর্য দীঘল বাড়ি, মানে এই ধরনের যে উপন্যাসগুলো আছে, এগুলো আপনারা যেটা করতে পারেন, যে এটা আপনি ওই বইটা থেকে না পড়ে, ওই কোশ্চেন উত্তরটা থেকে না করে, এটা হচ্ছে গ্রন্থ সমালোচনাতে কিন্তু এইগুলো আপনারা পাবেন। মানে এই উপন্যাসগুলো সবগুলোরই গ্রন্থ সমালোচনা আছে। তো সেক্ষেত্রে আপনারা এইটা পড়লে, গ্রন্থ সমালোচনা থেকে পড়ে নিলে দুইটা কাজ হবে। একটা হচ্ছে যে আপনি এটা থেকে লিখতে পারবেন পরীক্ষায়, যদি আপনার ক্লাসিক উপন্যাস থেকে কোনো একটা কোশ্চেন আসে খুব সুন্দর মতো, যেহেতু আপনি গ্রন্থ সমালোচনা থেকে ডিটেলস জানেন, সো আপনার ওই 5 মার্কের বা 6 মার্কের কোশ্চেন এটা খুব ভালোভাবে ডেলিভার করতে পারবেন। আরেকটা হচ্ছে গ্রন্থ সমালোচনা থেকে যতগুলো গ্রন্থের আপনি গ্রন্থ সমালোচনা পড়বেন, আপনার বাংলা লেখার মান, যে একটা সাহিত্যিক যে একটা ভাবধারাটা, সেটা কিন্তু গ্রো করবে। সো এই জিনিসগুলো, ক্লাসিক যে উপন্যাসগুলো, এগুলো আপনারা জাস্ট গ্রন্থ সমালোচনা থেকে 2-1 বার করে রিডিং দিয়ে রাখবেন আর কি। এটা আপনি উত্তরণের গ্রন্থ সমালোচনা হোক বা শিকড় হোক, সবগুলোতেই ক্লাসিক উপন্যাসগুলো পাবেন মোটামুটিভাবে। আর ক্লাসিক উপন্যাসের যে ব্যাপারটা বলছিলাম, সেটা হচ্ছে আমি হচ্ছে গ্রন্থ সমালোচনার যে আমাদের আউটলাইনটা ছিল, সেখানেও কিন্তু এই ক্লাসিক উপন্যাস কোনগুলো দেখে রাখা দরকার সেটার একটা লিস্ট দিয়েছিলাম।
তো এই আর কি ওভারঅল আর কি বাংলার প্রিপারেশন, মানে বাংলা সাহিত্যের যে আমাদের 30 মার্কস এটার প্রিপারেশন। আর এর বাইরে হচ্ছে কিছু বাংলার সাহিত্যের কিছু অর্নামেন্টসের দরকার হয় আপনার প্রত্যেকটা কোশ্চেনের উত্তরে কিছু অর্নামেন্টস দিতে পারলে ভালো। যেমন হচ্ছে আপনার চর্যাপদে যেটা বললাম যে চর্যাপদে 5 থেকে 7-8টা মোটামুটি কিছু কোটেশন রেডি করে রাখা, খাতায় লিখে রাখা। আমি যদি কিছু এক্সাম্পল বলি, যেমন চর্যাপদে হচ্ছে নারীদের অবস্থা সম্পর্কে যখন চাওয়া হয় তখন যদি আপনি এই কোটেশনটা দেন যে চর্যাপদের 10 নম্বর পদে বলা আছে যে নগরের বাইরে ডম্বি তোমার কুড়ে ঘর, ব্রাহ্মণ নেড়া তুমি ছুঁয়ে ছুঁয়ে যাও। ঠিক আছে, এটা একটা চর্যাপদের উক্তি, চর্যার 10 নম্বর পদ আর কি। ঠিক আছে, তারপরে চর্যার 10 নম্বর পদে এটাও বলা আছে যে এক ডমনি পশরা নিয়ে নগরে যাতায়াত করে এবং তা তো বেভারি বা বোভারি বিক্রয় করে। তারপর চর্যার 2 নম্বর পদে হচ্ছে বলা আছে যে যে বধূ দিনের বেলায় কাকপক্ষী দেখে ভয় পায় সে রাতের বেলায় অভিসারে যায়। মানে এই যে কিছু লাইন্সগুলা বা কিছু কোটেশনগুলা বা কিছু পদগুলা, এগুলো হচ্ছে আপনার নীলকালি দিয়ে মানে অর্নামেন্টস আকারে দিতে পারলে ভালো হয় আর কি। তারপরে যেমন যে চর্যার সমাজচিত্র 33 নম্বর পদে যেটা আছে যে যে হাড়ি ভাত নাই নীতি আবেশি ঢেন্ডন পার যেটা, হ্যাঁ এই ধরনের কিছুগুলো আর কি রেডি করে রাখলে ভালো। আবার যেমন যখন একটা কোশ্চেন আসে যে কাজী নজরুল ইসলামকে একই সাথে হচ্ছে প্রেম এবং দ্রোহের কবি বলা হয়, তো তখন আপনি আলোচনার পাশাপাশি যেটা বিদ্রোহীর যে লাইনটা যে মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতুর্য, এটা হচ্ছে বিদ্রোহীর ক্ষেত্রে দিবেন। আবার যখন রোমান্টিক যখন আসবে তখন হচ্ছে যে কোনো একটা রোমান্টিক লাইন, অনেকগুলো আছে যার মধ্যে আমার এখন মনে পড়তেছে যে মোর প্রিয়া হবে এসরানী দেব খোপাই তারার ফুল। তো এই ধরনের কিছু আর কি মানে বাংলা সাহিত্যের জন্য মানে কিছু এই কবিতার লাইনগুলা বা যেগুলো হচ্ছে অর্নামেন্টস আকারে দেওয়া যায় এগুলো আলাদা করে 2-3 পেজের একটা খাতায় রেডি করে রাখলে আপনি কিন্তু কোশ্চেন যাই আসুক না কেন আপনার এই 2-3 পেজের থেকেই আপনি খাতায় ডেলিভার করে আসতে পারবেন, যেটা হচ্ছে আপনার খাতার মানে অলংকার হিসেবে এটা আরও সৌন্দর্যটা বৃদ্ধি করবে, আপনার 2-3-4 মার্কস হলেও আপনাকে হচ্ছে বেশি নিয়ে এসে দিবে। তো আমাদের আজকের আলোচনা এটাই ছিল, বাংলা সাহিত্যের যে 30 মার্কস এটা অনেক ইম্পর্টেন্স ক্যারি করে। এখান থেকে চাইলেই মোটামুটি 30 থেকে 20-22 পাওয়া যায়, যারা ভালো লিখে তারা আরও বেশিও পায়, অনেকে 24ও পায়। তো 24 পাওয়াটা কঠিন, এখান থেকে মোটামুটি আমাদের টার্গেট থাকবে যে অ্যাটলিস্ট যাতে আমরা 20 পাই, 30-এ 20 পেলেও এটা বেশ ভালো মার্কস। কারণ আমরা ব্যাকরণে কিন্তু মিনিমাম 25 টার্গেট করতে হবে। তো ব্যাকরণ আর আপনার সাহিত্য মিলে যে আউট অফ 60 থেকে হচ্ছে 45 মার্কস তোলা যায়। ব্যাকরণের আউটলাইনটা আমার একটা ভিডিওতে দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে হচ্ছে গ্রন্থ সমালোচনা এবং ব্যাকরণ দুইটারই হচ্ছে লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমাদের আজকের ডিসকাশন এই পর্যন্তই থাক, পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ইনশাল্লাহ কথা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।